সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আমরা আজকের এই সময় আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আমি যদি স্যার প্রথমে আপনার কাছে যাই, যে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠনের যে প্রস্তাব পেশ করলো এবং এ নিয়ে আওয়ামী লীগও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে, তো আপনার মন্তব্য যদি আমরা শুনি। ধন্যবাদ। এই প্রোগ্রামের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টাকে, ওনার প্রস্তাবটাকে তিন ভাগে ভাগ করি আমি। প্রথমটা হচ্ছে যে ইলেকশন কমিশনের গঠন প্রক্রিয়ার কথা উনি বলেছেন। দ্বিতীয়টা কিছু সংস্কারের কথা বলেছেন, আইনি সংস্কার, যেটা ইলেকশন কমিশন সাধারণত করে থাকে। নতুন ইলেকশন কমিশন আসলে সবার সাথে আলোচনা করে থাকে এবং সেখানে খুব ছোট ছোট কথাবার্তা উনি বলেছেন। কয়েকটা মেজর বিষয় আমি ওখানে দেখিনি, যদিও অনেকগুলো মেজর বিষয় রয়ে গেছে যেগুলো আলোকপাত করা সব পলিটিশিয়ানের দরকার। হয়তো ইলেকশন কমিশন যখন আসবে তারা করবে এটা। আরেকটু উনি কিছু ম্যান পাওয়ারের কথা বলেছেন, কিছু ম্যান পাওয়ার চিহ্নিত করা, কারা কখন কীভাবে কী ব্যত্যয় করেছে। তো আমি ও দুটো বাদ দিয়ে যদি আমি ও দুটোর মধ্যে একটা কথা আছে, সেটা আমার মনে ক্লিয়ার করা দরকার। দুটো তিনটি জায়গায় আমি দেখলাম যে মনে হলো যে ওনার বা বিএনপির যারা এটা তৈরি করেছে তাদের কিছুটা ইনফরমেশন গ্যাপ আছে। যেমন এক নম্বর ইনফরমেশন গ্যাপ হলো যে বাংলাদেশ নির্বাচন কমিশনে কিন্তু একটি স্বাধীন সচিবালয় আছে, যেটা 2008 সালে অর্ডিন্যান্স দিয়ে করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে 2009 সালে স্বাধীন সচিবালয় অ্যাক্টিভ হয়েছে ওটা। এখন ইলেকশন কমিশন সচিবালয় কোনো মন্ত্রণালয়ের নিচে নয়, এটা সরাসরি নির্বাচন কমিশনের নিচে এবং তাদের নিজস্ব অফিসার আছে, কিছু প্রেশনের অফিসার আছে। তো কাজে ওনার যে জায়গাটাতে উনি বলেছেন যে স্বাধীন সচিবালয় দরকার, সেটা আমার মনে হয় যে ওখানে একটা গ্যাপ রয়ে গেছে। আর ফাইন্যান্সিয়াল যে কথাটা বলেছেন সেখানে কিছুটা ঠিক, কিছুটা আবার গ্যাপ আছে। অর্থ মন্ত্রণালয়ের থ্রুতে টাকাটা আসে। নর্মালি ইলেকশন কমিশন যা চায় তাই পায়। মাঝে মধ্যে একটু ব্যুরোক্রেটিক সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু সেটা অত খুব একটা বিশাল ব্যাপার নয়। তবে সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা যেটা ওই আমাদের আইনের মধ্যে আছে সচিবালয়ের, সেটা একটু কার্যকরী করা দরকার। এটাই আর কি। সেটা ডিপেন্ড করবে ইলেকশন কমিশনে কারা থাকে। আর বাকি যে কথাটা আমি বলতে যাচ্ছি, আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের নির্বাচন কমিশন, আমাদের দেশের নির্বাচন কমিশন ইনস্টিটিউশন হিসাবে এখন পর্যন্ত উপমহাদেশের যে কয়েকটি দেশে নির্বাচন কমিশন আছে এবং কোথাও রেগুলার ইলেকশন হয়, কোথাও পিরিয়ডিক্যাল ইলেকশন হয়, আমরা এখনো তাদের সমকক্ষ হতে পারিনি। আমি খুব অ্যাসার্টিভভাবে এটা কারণে বলছি যে হয়তো আপনি জানেন আমি এই বিষয়ে একটু উচ্চতর লেখাপড়ার জন্য গবেষণা করছি। মাত্র কয়েকদিন আগে আমি নেপাল থেকে আসলাম। নেপালের যে ইলেকশন কমিশনের এখনকার যে স্ট্যাটাস, এখন পর্যন্ত তাদের কনস্টিটিউশন, নতুন কনস্টিটিউশনের কিছু কিছু প্রভিশন তৈরি হয়েছে, সেটা নিয়ে তারা একটু উদ্বিগ্ন আছে। কিন্তু তারা দুটো ইলেকশন করিয়েছে এবং সেই দুটো ইলেকশনই আন্তর্জাতিক মানে অত্যন্ত উচ্চতর মান দেওয়া হয়েছে। এবং ওখানে সিলেকশন প্রসেসটা কিন্তু তারা শুরুতেই ওটাকে ঠিক করে রাখে। এটা কি মানে সংবিধানেই দেওয়া আছে। কনস্টিটিউশন কাউন্সিলের মাধ্যমে এটা আপনার সিলেকশন প্রসেসটা হয়। এবং আমি ওটা ডিটেলে গেলাম না। কনস্টিটিউশন কাউন্সিলে অপোজিশন লিডার অলসো ইনক্লুডেড। পাকিস্তানেও একই রকম। পাকিস্তানে একটু ডিফারেন্ট হচ্ছে যে এটা জুডিশিয়ারি বেসড হলেও ওই প্রথমে অপোজিশন লিডার এবং পিএম মিলে কতগুলো নাম সিলেক্ট করে, সেই নামগুলো পাঠানো হয় তাদের পার্লামেন্টারি কমিটিতে। পার্লামেন্টারি কমিটিতে 50-50
12 জন সদস্যের 50% হলো সরকারি, 50% বিরোধী দল। আবার ওখান থেকে 1/3 হলো সিনেট থেকে আসে, সিনেটও একই রকম। তো কাজে সেখানেও একটা পলিসি আছে। ইন্ডিয়াতে আবার একটা অন্যরকম। ইন্ডিয়াতে কনস্টিটিউশনে বলা আছে যে একটি আইন দ্বারা আইন তৈরি হবে পার্লামেন্ট, এবং পার্লামেন্ট সেই আইনের মাধ্যমে করে রাষ্ট্রপতি ইয়ে দেবেন, কে বলে, নিয়োগটা দেবেন। কিন্তু ইন্ডিয়াতে আর আইন হয়নি, যদিও দুটো কমিশন, ল কমিশন বসেছিল, কমিটি বসেছিল, তারা বলেছিল আইন করার জন্য, কিন্তু আইন হয়নি। তবে ইন্ডিয়ার বিষয়টা কিন্তু একটু অন্যরকম, একটা ধারাবাহিকভাবে ওদের ইলেকশন কমিশন শক্ত হতে 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 এই পর্যায়ে আছে। আর ইন্ডিয়াতে ইলেকশন মানে আমাদের দেশেও তো তাই ছিল, সংবিধানে আমি যদি ছিল, কিন্তু আমি একটু শেষ করে দেখেন, শেষ না করলে এটা একটু ভাঙা ভাঙা হবে। কারণ ইন্ডিয়া নিয়েও সবাই কথা বলেন, ইন্ডিয়া তো এরকম আছে, কিন্তু ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়া জুডিশিয়ারি এত ইন্ডিপেন্ডেন্ট, এত স্ট্রং যে সেটা ইলেকশন কমিশনকে দারুণভাবে সাপোর্ট করে। এবং ইলেকশন কমিশনের ব্যর্থ হলেও তারা যেরকম করে, তেমনি ইন্ডিয়ান সিভিল সোসাইটি ইজ ভেরি স্ট্রং। এডিআর বলে একটা সংগঠন আছে, প্রায় তারা পিআইএল করেও অনেকগুলো ইলেকশন কমিশনের অনুকূলে অনেক রায় আছে। সেকেন্ড হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচার, সেখানে ব্যুরোক্রেসি ডিভাইডেড, মানে রাজ্যে রাজ্যে। থার্ড জিনিস হচ্ছে একটা পলিটিক্যাল ম্যাচুরিটি আছে। কোনোদিন তারা ইলেকশন রেজাল্ট নিয়ে কিন্তু ব্যাপক হইচই হয়নি কখনো, ইলেকশন কমিশন নিয়ে কখনো কথা হয়নি। একটা স্ট্রং মিডিয়া আছে এবং একটা ওপেন সোসাইটি, ওপেন ডেমোক্রেটিক সোসাইটি। এই সব কিছু মিলিয়ে সেখানে এটাকে কম্পনসেট করে। তারপরেও ইলেকশন কমিশনাররা বলছেন যে এটারও একটা আইন হওয়া উচিত, এগুলো নাও ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু আমাদের দেশে, আমি যে কথাটা আসছি, হয়তো একটু সময় নিচ্ছি এই কারণে, আমাদের দেশে কিন্তু একটা আইন হওয়ার কথা ছিল, আইন হয়নি। আপনারা তো বোধহয় একটা সুপারিশ আমরা একটা সুপারিশ রেখে এসেছিলাম, এখন আমরা একটা সুপারিশ দিয়েছি, সেটা কি হয়েছে আমার মনে হয় যদি বলতে পারবো না। একটু ঘুরে যদি আসি আপনার কাছে, ঠিক আছে, জি। জনাব মিজানুর রহমান খান, আপনি তো এই অনেক লেখালেখি করেছেন, অনেক বিষয় দিয়ে আছে, এই ব্যাপারে কি বলবেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা একটি নির্দিষ্ট আইনও করতে পারিনি, কিভাবে এই নির্বাচন কমিশন গঠন হবে তা নিয়েও কিন্তু আজকে কোনো ঐক্যমত্য নেই। তো এমন একটি প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেই প্রস্তাবটা দিয়েছেন, এবং অলরেডি আমরা দেখলাম যে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটাকে এক প্রকার প্রত্যাখ্যানই করেছে। ধন্যবাদ। তবে আমি যেটা বলবো যে এবারে সম্ভবত এই প্রথমবারের মতো এটা আমি খুব একটা বিরাট আগ্রহের সঙ্গে লক্ষ্য করেছি যে এতদিন ধরে যে ধরনের একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলছিলাম, সেখানে এটা হয়তো তারা সরকারে থাকলে কি করতেন আমি জানি না, কিন্তু এখন অপোজিশনের থেকে একটা ডিপারচার লক্ষ্য করছি। সেটা হচ্ছে যে বড় জায়গাটা হচ্ছে যে আমাদের যে সিলেক্ট কমিটি বা সার্চ কমিটি, যেগুলো প্রথম কিন্তু আমাদের দেশে ফর্মালি আপনার দুদক করতে গিয়ে বিএনপি 2004 সালের আইনে প্রথম এটা প্রপোজ করে, এবং সেখানে অ্যাপেলেট ডিভিশনের জাজ, হাইকোর্ট ডিভিশন, মানে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল, মানে অর্থাৎ হচ্ছে যে সাংবিধানিক পদধারীরাই সেখানে প্রপোজ করা হবে, সেটা এখনো আছে। এবং সেই ধারার সঙ্গে কিন্তু লক্ষ্য রেখেই কিন্তু আমরা প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবকে আমরা যে সার্চ কমিটি করতে দেখি, তাও ছিল ওই ধারণাটারই একটা ধারাবাহিকতা, যে যারা সাংবিধানিক পদগুলোতে কর্মরত রয়েছেন ইতিমধ্যে, সেগুলোতেই কি দিয়ে কিন্তু আমরা চলে আসছি এ পর্যন্ত সময়ে, কোনো ব্যতিক্রম নেই। মানে আপনি যদি দেখেন আমাদের সার্চ কমিটি করি আমরা মানবাধিকার কমিশন গঠনে, তথ্য কমিশন করার ক্ষেত্রে, এবং দুদকে, এই তিনটে প্রতিষ্ঠানেরই সবাই কিন্তু কর্মরত সাংবিধানিক পদধারীরা রয়েছেন। এবারে এই প্রস্তাবে দেখা যাচ্ছে যে তারা প্রধান নির্বাচন কমিশনার, এবং এই মনে হয় প্রথম যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একজন বিশিষ্ট নাগরিককেও করা যাবে এরকমের একটা সুযোগ রাখা হয়েছে, এবং অন্যান্য কমিশনার পদেও সেটা। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ওই ডিপার্চারটুকু ছাড়া আবার একই সঙ্গে একটা মিল রয়েছে, যে আপনার এই সাবেক প্রধান বিচারপতি, সাবেক আপিল বিভাগের জাজ বা সচিব, প্রফেসর,
এই এই ধারণাটাই কিন্তু এখানেও প্রাধান্য পাচ্ছে। তার মানে হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যারা কোনো না কোনোভাবে রাষ্ট্রকে সার্ভ করেছেন, সেটা পাবলিক সার্ভেন্ট অথবা কনস্টিটিউশনাল পোস্ট, তাদের একটা প্রাধান্য এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এই যে একটা ধারাবাহিকতা বাংলাদেশে চলে এসছে, সেটা এবারেও আছে। শুধু ব্যতিক্রম হচ্ছে যে এইখানে আপনার বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকেও রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতিকে এই দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বিশিষ্ট নাগরিকদেরকেও প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার করা যাবে। এটা আমি একটা দিক দেখছি। আর একটা দিক হচ্ছে যেটা নিয়ে ইতিমধ্যে খুব একটা তর্ক এসছে, কিন্তু আমার ধারণা যে পুরো স্ক্রিপ্টের ভিতরে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া, আপনার বাছাই কমিটি, তারপর আপনারা ধরুন এই দুটো বিষয়ই দুটো শব্দ ব্যবহার করেছে। মানে রাষ্ট্রপতির জন্য অপশন দেয়া হয়েছে যে রাষ্ট্রপতি জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলো অথবা নিবন্ধিত দল, এবং এটা খুব সতর্কতার সঙ্গে বলা হয়েছে। আমি তো দেখলাম যে এই রকমের বাক্য 7টি জায়গায় আছে, এবং কোথাও এই এবং অথবা এটার কোনো ব্যতিক্রম নেই। তার মানে হচ্ছে লিগ্যালি যদি আমি দেখি, তাহলে পরে হচ্ছে যে রাষ্ট্রপতি যদি কোনো অনিবন্ধিত দল, এবং জামাত এখন নিবন্ধিত দল নয়, তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি আপনার শুধু নিবন্ধিত দল হিসেবে ডাকে, সোজা কথায় যদি জামাতকে না ডাকেন, তাহলে পরে কিন্তু বিএনপির দিক থেকে এই ডকুমেন্ট অনুযায়ী কোনো অনুযোগ বা কোনো কিছুই বলার নেই। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি এভাবে দেখতে চাই যে এই যে অপশনটা তৈরি করা হয়েছে, এটা সুচিন্তিতভাবে করা হতে পারে। এর কারণ হচ্ছে যে 7টি জায়গায় উল্লেখ এবং কোনো ব্যতিক্রম ব্যতিরেকে প্রত্যেকটা জায়গায় অথবা শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং আমি এটা ওইভাবে দেখতে চাই যে এইটা এই দিকটা অন্তত, আর যদি বলে যে আমরা এই উদ্দেশ্যে করিনি, সেটা বলতে পারে তারা একটা পলিটিক্যালি, এবং একই সঙ্গে আমি ক্রিটিক্যালি এটা বলবো যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এসে এই পর্যন্ত আমাদের যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছি, সেখানে তারা এই যে অথবা দিয়ে যে রাজনৈতিক কনভেনিয়েন্সের জায়গাটা যারা স্পেসটা তৈরি করেছেন, সেটা কেউ হয়তো ডিফার করবে, আমি হয়তো বলবো যে সেটা তারা নাও করতে পারতেন। তাহলে পরে আজকের যে তাদের বিরুদ্ধে যে, এবং দেখা যাবে যে তারা ওই সুবিধাটা পেতে চেয়েছিলেন বলে যখন তাদেরকে নির্দিষ্ট করে এই অভিযোগটা ওঠানো হয়েছে, তখন কিন্তু তারা বলছেন না, যেমন আমি আপনাকে যেটা ইন্টারপ্রেট করছি এটা পড়ে, কিন্তু সেটা কিন্তু তারা বলছেন না যে আসলে তো আমাদের ইন্টেনশন তাদেরকে রাখার জন্য আমরা কোনো জায়গা তৈরি করিনি, স্পেস তৈরি করিনি। এইটা একটা জায়গা। তারপরেও আমি বলবো যে এটা একটা অগ্রগতি। এখন যেই বিষয়টা আমি খুব জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন আমাদের, তাইলে আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার যে কেমন প্রধান নির্বাচন কমিশনার আমাদের চাই, কেমন যোগ্যতা হওয়া দরকার, তাতে তিনি কিন্তু সর্বজন শ্রদ্ধেয়, সৎ, মেধাবী, দক্ষ, সাহসী, প্রাজ্ঞ, নৈতিকতা, ব্যক্তিত্ব, কর্ম অভিজ্ঞতা সম্পন্ন। এরপরেও শেষ হয়নি, সকল বিচারে দলনিরপেক্ষ। এরপরেও শেষ হয়নি, আরো বিশেষণ যুক্ত করা হয়েছে, বিতর্কিত নন। তার মানে হচ্ছে যে আপনি দেখেন এই রকমের একজন লোককে আমরা প্রধান নির্বাচন কমিশনার পদে চাইছি। তো এখন আমি তাদেরকে বাছাই করার জন্য যাদেরকে আমি ঠিক করেছি, এখন আপনি এই প্যানেলটার দিকে আসুন, যে একজন সাবেক আপনার যারা নির্বাচন কমিশনার বা ঠিক করবেন, সেখানে বলছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন এমন একজন ব্যক্তি, তাকেই প্রধান নির্বাচন কমিশনার নিতে হবে। তো এরপর আপনার যে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন এমন একজন ব্যক্তি, তার মানে হচ্ছে যে ওই ঘুরে ফিরে ওই জায়গাটা খুব এমফাসাইজ দেওয়া হয়েছে। তাইলে পরে যে কথাটা এখানে অনুচ্চারিত এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যদি এক সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানের কে যদি আপনি এত গুরুত্ব দেন, তাহলে পরে আপনি কি করে আপনার এন্টায়ার স্কিমের মধ্যে আপনি কি করে সেই সব সাংবিধানিক প্রতিষ্ঠানের পদধারীদেরকে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে যে প্রক্রিয়ায় বাছাই করা হয়েছিল, আপনি সে ব্যাপারে নীরব থাকছেন। সুতরাং আমি এটার একটা ইতিবাচক দিকগুলোকে আপনাকে বললাম, এবং সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে যেখানে বেশি দৃষ্টি দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আপনি যাদেরকে, যেমন আপনি দেখেন, আপনি যোগ্যতা নির্ধারণীতে আপনি এক্স
ডিস্ট্রিক্ট জাজ বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন, জয়েন্ট সেক্রেটারি বলেছেন, আপনি এক্স প্রফেসর বলেছেন। তাহলে পরে হচ্ছে যে আপনি কি করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরশিপ, আমি দেখতে পাচ্ছি যে এখানে পাবলিক ইউনিভার্সিটির প্রফেসরদেরকেও সুযোগ রাখা হয়েছে, তিনি একজন ভিসি হতে পারেন। তো আপনি যদি আমাকে এইটা স্মরণ করিয়ে দেন যে একজন ভিসি বা একজন প্রফেসর, তাহলে পরে কিন্তু আপনারই দায়িত্ব পড়ে এই যে ডকুমেন্টটা যারা তৈরি করেছেন, জাতির সামনে পেশ করেছেন, তাদেরই এখন দায়িত্ব বর্তিয়েছে যে আপনি যাদেরকে দিয়ে এদেরকে বাছাই করতে বলছেন এতগুলো বিশেষণ সম্পন্ন লোককে, তাহলে পরে হচ্ছে যে আপনি সেই নিয়োগ প্রক্রিয়ার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। এবং আপনাকে আমি বলি যে এটা আমি মনে করি যে সেই দিক থেকে আওয়ামী লীগের ভাবার এবং সবারই সর্বদলীয় একটা ভাবনার জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ এই প্রথমবারের মতো আমার মনে হয় যে আপনি কিসের ভাবনার কথা বলছেন? ভাবনাটা বলছি যে এই যে একটা বাইপার্টিজান বা আলাপ আলোচনার ভিত্তিতে সাংবিধানিক পদে নিয়োগ দেওয়া। আমি প্রধান নির্বাচন কমিশনারকে একটা আলাদা, আমি বিশ্বাস করি যে প্রধান নির্বাচন কমিশনার বা কতিপয় নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়া, ভালোভাবে নিয়োগ প্রক্রিয়া দিলি পরই আপনি সেটাকে একটা ভালো নির্বাচনের গ্যারান্টি দেয়, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে সুশাসনের অংশ হিসেবে আসতে হবে একটা সুনির্বাচন। আপনি একটা কুশাসন আপনার পুরো জায়গার মধ্যে থাকবে, কিন্তু আপনি একদিন 5 বছর পরে আপনার আর কিচ্ছু নেই, আপনি হঠাৎ করে আপনি এরকমের একটা বাছাই কমিটি হাজির করবেন এবং সব কাজ হবে মাননীয় রাষ্ট্রপতি যিনিই থাকুন, তার কাজ হবে আপনি এরকমের অবসরপ্রাপ্ত লোকগুলোর মধ্য দিয়ে এই রকমের বেস্ট একটা লোককে খুঁজে পাওয়া। তো সুতরাং এইখানে একটা স্ববিরোধিতা রয়েছে, একটা কন্ট্রাডিকশন রয়েছে। কন্ট্রাডিকশনটা হচ্ছে এই যে আমরা যাদেরকে বাছাই কমিটির জন্য প্রস্তাব করেছি তারা বিভিন্ন কনস্টিটিউশন অথবা জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে, সুতরাং তাদের নিয়োগের প্রক্রিয়াটার মধ্যে দিয়েও এই ধরনের একটা বাইপার্টিজানশিপ ডেভেলপ করতে হবে। এবং সেটার জন্য আপনাকে আমি বলি, ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে। এটা আগে উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে আছে। ব্রিগেডিয়ার সাহেব নেপাল ঘুরে এসছেন, সেখানে যে কনস্টিটিউশনাল কাউন্সিল করা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়ার জন্য ওই কনস্টিটিউশনাল কাউন্সিল করা হয়নি, সমস্ত সাংবিধানিক পদ। সুতরাং আমি বলবো যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনি যদি শ্রীলঙ্কায় দেখেন, তাদের একটা কনস্টিটিউশনাল কাউন্সিল করেছে, সেখানেও প্রধান নির্বাচন কমিশনারকে শুধুভাবে এইভাবে বিএনপির মতো করে বিচ্ছিন্ন করা হয়নি। আপনি বলছেন যে টোটাল সাংবিধানিক সমস্ত পদগুলোকেই এভাবে সার্চ কমিটির মধ্যে দিয়ে, এক্স্যাক্টলি। এবং আমাদের দেশেও কিন্তু এই ট্রেন্ডটা শুরু হয়েছে। এখন একটা বাইপার্টিজানশিপ ডেভেলপ করতে হবে। আমরা কিন্তু 2009 সালে আওয়ামী লীগকে সেজন্য ধন্যবাদ যে তারা কিন্তু এই যে সার্চ কমিটি 2004 সালে বিএনপি করেছিল, সেটা কিন্তু সেই মডেলে তারা 2009 সালে 3টা আইন পাশ করেছে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন এবং আপনার এই দুদকের আইনও তো তারা করেছেন, অ্যামেন্ডমেন্ট করেছেন, কিন্তু তারা সেখানে এটা রেখেছেন। সুতরাং এই যে ডেভেলপমেন্টটা, এবং এখানে আপনি দেখেন এটা সমস্ত জায়গাগুলোতে মহা হিসাব নিরীক্ষক আছেন, এখানে মন্ত্রী পরিষদের সচিব আছেন, চেয়ারম্যান আইন কমিশন আছেন, তো এই অর্থাৎ সব কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডাররা। সুতরাং এটাই হচ্ছে আমার যুক্তির ভিত্তি যে আপনাকে একটা বাইপার্টিজানশিপ একটা জায়গায় আসতে হবে এবং সব কনস্টিটিউশনাল পোস্টের জন্য। আচ্ছা, আমার মনে হয় যে আপনারা যদি একদম কংক্রিট করে যদি আপনি বলেন, তাহলে আপনার মূল কথা দাঁড়ায় যে সমস্ত সাংবিধানিক পদগুলোই একটা সার্চ কমিটির মাধ্যমে এটা করা হোক, এরকম কি বলতে পারি? মোটামুটি দাগে বিষয়টা এই। হয়তো আবার সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগের ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট হবে, সেখানে আমরা অন্য রকমের সেনসিটিভিটি রয়েছে, কিন্তু অবশ্যই এখন যেভাবে কোনো জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন ব্যতিরেকেই হচ্ছে, যেটা একটা সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল, কোনো সাংবিধানিক পদ এভাবে সার্চ কমিটির মাধ্যমে হচ্ছে না। এই একদম যদি আপনি সরাসরি বলেন আমাদের কোনো স্কিম নেই, এটাই প্রথম সেদিক থেকে প্রস্তাব। কারণ আপনি এই যে দুদক, তথ্য অধিকার আইন এবং জাতীয় মানবাধিকার আইন, এটাকে ঠিক কনস্টিটিউশনাল পোস্ট, আধা কনস্টিটিউশনাল পোস্ট আমি লিখি, কারণ হচ্ছে যে এদের জন্য নির্দিষ্ট করে সংবিধানে কোনো এদের অফিসগুলো নেই। তবে তাদের যে অপসারণের যে প্রক্রিয়া সেইটা কনস্টিটিউশনাল, তার মানে হচ্ছে সবার জন্যই ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল যেটা, সেটা অথবা যে ইমপিচমেন্টের বিধান আসছে সেগুলো কিন্তু সবার জন্য কার্যকর। আচ্ছা, মিজানুর রহমান খান তার বক্তব্যে একটা কথা বলেছেন, কিন্তু তার আগে যে কথাটা বলেছেন জনাব খান, যে শুধু নির্বাচন এলেই একটি সার্চ কমিটি গঠিত হলো, একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই যে সে একটা সুন্দর নির্বাচন করতে পারবে এমনটি না, তিনি সুশাসনের কথা বলেছেন। আপনি কি বলেন, নির্বাচনকালীন সময়ের
আমি এখানে কথা একটু না জিনিসটা একটু অ্যাড করে নিই, অত আমার বোঝার জন্য একটু প্রয়োজন আছে। যেটা মিজানুর রহমান খান বললেন যে সকলের জন্য একই ধরনের সার্চ কমিটি হোক, সেটা কিন্তু কনস্টিটিউশনাল সাপোর্ট করতে হবে। বা ধরুন ওগুলো স্ট্যাটিউটারি আইন দিয়ে আপনি করছেন কনস্টিটিউশনের মধ্যে, ওই 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 প্রতিষ্ঠানগুলোর এখন পর্যন্ত কনস্টিটিউশন নেই। কিন্তু ইলেকশন কমিশনের ব্যাপারে কনস্টিটিউশন কিন্তু খুব পরিষ্কার। সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনও যেরকম, বাংলাদেশ কনস্টিটিউশনও সেরকম পরিষ্কার, যে একটি আইন সাপেক্ষে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এর আগে তো এই কথাগুলো ওঠে নাই। কথাগুলো ওঠে নাই কারণ মোটামুটি সর্বসম্মতি ছিল বলে এগুলো নিয়ে, আইন নিয়ে বা সার্চ কমিটি নিয়ে কখনো কথা ওঠেনি। গতবার একটা সার্চ কমিটি হয়েছে, কিন্তু সেটাও কিন্তু আইনের বাইরে, যদি আমি বলি কনস্টিটিউশন প্রভিশনের বাইরে। কারণ কনস্টিটিউশনে কোনো সার্চ কমিটির কথা বলা নেই। কনস্টিটিউশনে বলা আছে একটি আইন সুনির্দিষ্টভাবে কনস্টিটিউশনে বলা আছে। এখন এই যে সার্চ কমিটির প্রপোজাল হলো, এটাও কিন্তু সর্বসম্মতিক্রমে, বা আমি যদি বলি সর্বসম্মতি তো বাংলাদেশের কখনো হয় না, বাট ন্যূনতম সম্মতিক্রমে যদি সবার কাছে অ্যাকসেপ্ট হলো এই প্রসেসটাতে ইলেক্ট হয় বা সিলেক্ট হয়, তাহলে অন্তত চ্যালেঞ্জের মধ্যে এটা পড়ছে না। কিন্তু সার্চ কমিটি ওই ওইটাকে নেগেট করতে পারতেছে না। কাজে আপনাকে আলটিমেটলি একটা আইন বানাতে হবে। ইলেকশন কমিশনও সেপারেটলি বলা আছে। আর আমি ঠিক বুঝতে পারছি না, যদি অন্যদের জন্য একটা আইন করতে হয়, যেটা কনস্টিটিউশন কাউন্সিল যেটা নেপালের, ওটা কিন্তু তাদের সংবিধানেই করা আছে, এটা যে সব পোস্টগুলো কনস্টিটিউশনাল কাউন্সিল তৈরি হবে, কনস্টিটিউশনাল কাউন্সিলের মধ্যে দিয়ে হবে, এবং কনস্টিটিউশন কাউন্সিলের একটা আলাদা আইন তৈরি করা আছে যে কনস্টিটিউশন কাউন্সিলে কারা থাকবে, তার প্রক্রিয়া কি হবে। আমার মনে হয় না, একটা দিক হচ্ছে কি, একটা দিক হচ্ছে পলিটিক্যাল, আর একটা দিক হচ্ছে লিগ্যাল অথবা কনস্টিটিউশনাল। আমার রাষ্ট্রের কল্যাণের জন্য, আমার সুশাসনের জন্য, আমার আইনের শাসনের জন্য আমার এই জিনিসগুলো চাই কিনা, উন্নত বিশ্বগুলো করছে কিনা। তো আমার যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার হয় আমরা করে নিব, আমরা সেই কনসেনসাসে আমরা। আর একটা জিনিস হচ্ছে যে, হ্যাঁ, আমার মনে হয় যে ব্রিগেডিয়ার সাহেব এটা এগ্রি করবেন যে আমার একটা হচ্ছে যে আমাদের প্রয়োজন যে এগুলো সুশাসনের জন্য, সুনির্বাচনের জন্য আমাদের এগুলো দরকার কিনা। তারপর হচ্ছে যে কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি যাব। আপনাকে কনস্টিটিউশনের মধ্যে যদি নিয়ে আসা হয় যে একটা সবার জন্য একটা ইউনিফর্ম কমিটি, দেন ইটস ওকে। কিন্তু আমি এটার কথা যদি বলি, এখানে কয়েকটা জায়গা আছে যেখানে আমার মনে হয় যে, যেমন একটা জিনিস যে আপনি ইলেকশন কমিশন যখন সার্চ কমিটি বলেন, যেটাই বলেন, আপনি কি প্রস্তাবের কথা বলছেন, মানে বিএনপি প্রস্তাবের কথা বলছি, সেখানে একটা যেটা আমি লক্ষ্য করছি যে চিফ জাস্টিস, এবং রিটায়ার্ড চিফ জাস্টিসকে রাখা হচ্ছে, প্রস্তাব করা হয়েছে অ্যাজ এ হেড, প্রস্তাব করা হয়েছে। সেটা কিন্তু একদিক থেকে এরকম ভালো, কারণ আপনি ইলেকশন কমিশনকে খুব হায়ার পোস্টে, কিন্তু ইটস এ ভেরি এলিভেটেড অ্যাপয়েন্টমেন্ট। তো সেইখানে একজন চিফ জাস্টিস যদি থাকেন অ্যাজ এ হেড, তারপরে যারা আছেন তারা থাকতে পারেন ফর সিলেকশন। আর আপনি যেটা বললেন, মিজানুর রহমান যেটা বললেন, অ্যাবসলিউটলি রাইট। একটা ভালো ইলেকশন কমিশন তৈরি করলেন। আমি মনে করি যে এখানে যে গুণাবলী দেওয়া আছে, সব গুণাবলী নিয়ে একটা ইলেকশন কমিশন গঠিত হলো। সেই ইলেকশন কমিশনকে ভালো ইলেকশন করতে হলে তার আইনগুলো যেরকম থাকতে হবে, আইন তো তারা তৈরি করে না, আইন তৈরি করছে আপনার পার্লামেন্ট, সেই আইনগুলো যেমন থাকতে হবে, সব পলিটিক্যাল পার্টিকে মিলিয়ে সেই আইনটাকে আবার রিফর্ম করে দেখতে হবে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে। ওই আইনে বেশ কিছু সমস্যা আমরা আইডেন্টিফাই করে আমরা দিয়েছিলাম প্রস্তাব, যে এগুলোকে রেকটিফাই করতে হবে। এই একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্য গভর্নমেন্ট, সবচেয়ে বড় হলো সরকার। যে সরকারটা থাকবে ওই সময়, সে সরকার যদি ভালো নির্বাচন চায়, তাহলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভালো নির্বাচন হবে। গভর্নমেন্ট যদি একদিকে থাকে আর শুধু ইলেকশন কমিশন যদি টানাটানি করে, তাহলে আপনি তার কাছ থেকে খুব ভালো একটা কিছু আশা করতে পারছেন না। ওই গুণাবলী সম্পন্ন থাকলেও, ওই সব গুণাবলী আপনাকে চিন্তা করতে হবে যে যখন একটা জাতীয় সংসদ নির্বাচন হয়, তখন প্রায় 4 লক্ষ সেন্টার হয়। 4 লক্ষ সেন্টারের লোকজন লাগে প্রায় 10 থেকে 12 লক্ষ লোক।
এই লোকগুলো সবই কিন্তু সরকারি, প্রত্যেকটি সরকারি লোক, সরকারি বা আধা সরকারি। এখন এইসব লোক কিন্তু সরকার থেকে নিয়ে নিয়োগ করা হয়। কাজে গভর্নমেন্টের যদি একটা ইয়ে থাকে যে আমি কোনোভাবেই ইন্টারফেয়ার করব না থ্রু এনিথিং, এক। আর দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল পার্টি যদি বলে যে আমরা কোনোভাবে ইন্টারফেয়ার করব না, লেট ইলেকশন বি ফেয়ার অ্যান্ড ফ্রি। কাজেই ইলেকশন কমিশন তার সাপোর্টে হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টি, তার সাপোর্টে হবে মিডিয়া, তার সাপোর্টে থাকতে হবে জুডিশিয়ারি, তার সাপোর্টে থাকতে হবে সিভিল সোসাইটি। সব যদি একটা সাপোর্ট নিয়ে একটা ইলেকশন করে, এটা ইলেকশন কমিশন একার অ্যাফেয়ার না, কিন্তু ইটস এ পলিটিক্যাল পার্টি অ্যাফেয়ার। কারণ পলিটিক্যাল পার্টি কন্টেস্টটা আছে পলিটিক্যাল পার্টি। ইলেকশন কমিশন যেটা করবে আইনটাকে প্রয়োগ করবে, যেখানে প্রয়োজন সেখানে শক্তভাবে প্রয়োগ করবে। বাট পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে উই নিড এ ফেয়ার ইলেকশন, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন সেটা উত্তর দিচ্ছি, সেইখানেই একটা ফেয়ার ইলেকশন হবে। কারণ যদি সেটা না হয় তাহলে আপনি যদি সব এলিমেন্টগুলো যদি অন্তত ডিটারমিন না হয় তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি মনে করেন ওই ধরেন উড়ির চরে একটা সেন্টার আছে, ওইখানে দখল করে বসলো, কেউ খবর দিল না, সবাই মানে এই যে আমরা দেখছি ছবিতে যে সবাই মিলে, তাহলে আপনি কিভাবে একটা ইলেকশন কমিশন তো তাকে তো অ্যাক্ট করার জন্য তার কিছু কমিউনিকেশন লাগবে। তাহলে কি আমরা যদি মিজানুর রহমান খানের কাছে যাই তাহলে এই প্রস্তাবের যৌক্তিকতাটা কোথায়? না, এই প্রস্তাবের যৌক্তিকতা আছে, আমি সেটা বলছি না, এই প্রস্তাবের ডেফিনেটলি যৌক্তিকতা আছে। আপনাকে প্রথমত লোকগুলো বসাইতে হবে যারা ইমপ্লিমেন্ট করবে। তাদের যদি ইমপ্লিমেন্টেশন করার মতো মেন্টাল শক্তি, আপনার লিগ্যাল শক্তি, আপনার মরাল শক্তি যদি না থাকে, ও তো প্রথমেই হাল ছেড়ে দেবে যে আমি এর মধ্যে নাই, হ্যাঁ তোমরা দখল করতে নাই। বাট তাকে তো আইন দেওয়া হয়েছে, তাকে কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া হয়েছে। আমি যেটা বললাম সহায়ক শক্তি, আপনি সহায়ক শক্তির প্রয়োজন আছে। আপনি কনস্টিটিউশন আইন ইমপ্লিমেন্ট করতে করতে তো আপনি বন্ধ করে দিলেন মনে করেন, কিন্তু করবেন কেন? সেখানে একটা পলিটিক্যাল কালচারের বিষয় আছে। আমরা যদি চাই সবাই মিলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ইলেকশন কমিশন ফাংশন করবে সেরকম, আমি সেটা বলছি না। এই জন্য ইনস্টিটিউশনটা দরকার। আপনি যে ইনস্টিটিউশনটা যদি স্ট্রং হয় এবং সেই ইনস্টিটিউশন যদি সাপোর্টেড হয়, তাহলে আপনি এই যে এত গুণাবলীর লোক বললেন, হয়তো এত গুণাবলীর লোক একজন পাওয়া নেওয়া যেতে পারে, তার থেকে কম পাওয়া যেতে পারে, কিন্তু হি ক্যান ফাংশন যদি তার ভিতরে সেই শক্তিটা থাকে যে আই উইল ইমপ্লিমেন্ট হোয়াট এভার ইট ইজ। সেই সাথে আমি সহায়কদের সাহায্যটা নেব। জি, জনাব মিজানুর রহমান খান, আপনি অনেক অনেক দূরের থেকে বলেছেন, মানে অনেক পিছনে যেতে হবে যদি আমরা ওই প্রক্রিয়ায় আগাই, সাংবিধানিক পদগুলোর সার্চ কমিটি। কিন্তু ইমিডিয়েট যে প্রস্তাবে এখানে এসছে, সেই প্রস্তাবে সার্চ কমিটি করে এইটা দেখে একটা ইমপ্লিমেন্টেশন সম্ভব কিনা, ইমিডিয়েট এই কাজগুলো করা যেতে পারে কিনা? ইমিডিয়েট আপনার আবার সেই রাজনৈতিক সদিচ্ছার কথাটাই আমি বড় হয়ে আসবে। কারণ আপনি দেখেন বেগম খালেদা জিয়ার এই বক্তব্যের পরে আমরা কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করতে দেখেছি। কিন্তু এতে আমাদের খুব বেশি অবাক হওয়া উচিত নয়, কারণ আমরা দেখবেন যে বিএনপি একটা মেজর, যে কোনো আমাদের যদি গত 2-3 দশকের রাজনীতি আমরা দেখি, তাহলে আপনি এমন কোনো বার্নিং ইস্যু, এমন কিছু জনগুরুত্ব সম্পন্ন ইস্যু আমরা হার্ডলি মানে বের করতে পারি, আলাদা করতে পারি, যেখানে খুব রেশনাল এবং খুব ভেবে চিনতে দুই দল প্রতিক্রিয়া দেখিয়েছে মোটামুটি। কিন্তু আমরা পরে যাই করি না কেন, মুখে সাধারণত যদি বিএনপি এইটা বলে, মানে অর্থাৎ যে যেটা বলবে তার ঠিক অপোজিট, মোটামুটি তো এরকমের, এইটাই তো আমাদের অভিজ্ঞতা। তো সেই জায়গায় আমাদের খুব অবাক হওয়ার কিছু নাই। আবার আপনি একটা দেখবেন, আমি তো ওইটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন অন্তঃশ্বাস শূন্য, কিন্তু তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছেন, স্মরণ করেছেন, মানে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি বেগম খালেদা জিয়ার এই বক্তব্যেরই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেখানে তিনি বলেছেন যে আমি তো সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম, যেই মন্ত্রণালয়গুলো তারা চাইবেন বা আশা করতে পারেন সেরকমের একটা আহ্বান তিনি রেখেছিলেন। এই কথা তো, এটা তো সত্য। এই কথা দিয়ে কি বোঝাতে না, আমি সেটাই বলছি যে আমি অন্তত এটাকে আমি ইতিবাচক হিসেবে নিচ্ছি।
যে তিনি এই প্রেক্ষাপটে, অর্থাৎ যেখানে পুরোটাই প্রত্যাখ্যান করেছেন, সেখানে আমি মনে করি যে ওটা যদি খুব নেগেটিভ হয়ে যায়, আমি মনে করি যে আবার একটা ব্যালেন্স হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো নির্দিষ্ট কোনো বিষয় কিংবা কোনো একটি পয়েন্টকে ধরে কিন্তু না, তারা তো সাধারণভাবে, হ্যাঁ এটাও একটা, কিন্তু আমিও এটাকেও ইতিবাচক বলবো। কোনো একটা এইটা বলবো এই কারণে যে কোনো একটি পয়েন্ট ধরে যদি তারা বিরোধিতা করত, তাহলে আমরা বলতে পারতাম যে এই পয়েন্টের এইটা আছে, ত্রুটি আছে, কিন্তু সেটা না বলে শুধু ঢালাওভাবে বলে দিল। আমি একটু মনে করি যে এই কথাটা কিন্তু প্রত্যেকটা, আমি জানি না চিন্তা ভাবনা করে ওয়াদুল কাদের সাহেব কথাগুলো বলেছেন, মানে শব্দগুলো ব্যবহার করেছেন কিনা। রিজেকশন কিন্তু আমি কোথাও শুনিনি। উনি বলেছেন অন্তঃসার শূন্য প্রস্তাব। তার মানে এখানে অন্তঃসার শূন্য, এর মধ্যে অন্তঃসার দেওয়া যেতে পারে যদি আমি সেভাবে, মানে আমি ইতিবাচক করে দেখতে চাই, তাহলে আমি বলবো যে অন্তঃসার শূন্য, আমরা অন্তঃসার দিতে পারি। তা এখন কথাটা হলো যে উনি যদি বলতেন যে না এটা একটা রাবিশ, বাতিল করে দিলাম বা হোয়াট এভার ইট ইজ, সেরকম শব্দ কিন্তু উনি ব্যবহার করেননি। উনি বলছেন যে ওনার প্রস্তাব একটা অন্তঃসার শূন্য, আরটা হয়তো সাথে কি যেন একটা বলছেন, ওটা মনে নেই। তো আমি ওইভাবে দেখি যে অন্তঃসার শূন্য মানে যে টোটাল রিজেক্ট করা তার নাম, তার মানে এর মধ্যে এই মিট নাই, সো সামবডি ক্যান গিভ দ্য মিট, এটাই যদি মনে করি। আর মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা উক্তি কিন্তু আমি, ওটা মিজান যেটা বললেন, তিনি কাউন্সিলের সময় বলছিলেন যে আমি আর মানে আওয়ামী লীগ আর এই ধরনের নির্বাচনের দায়ভার গ্রহণ করতে বা দায়ভার নিয়ে চলতে পারবে না, এরকম একটা কথা কিন্তু ঠিক এভাবে নয়। তবে উনি যে ইঙ্গিত দিয়েছেন যে আগামী নির্বাচনের জন্য একটা প্রস্তুতি হওয়া, যে একটি, না ওটার সাথে এটাই বলেছেন যে আওয়ামী লীগ একটা ফ্রি ফেয়ার ইলেকশন চায়, অন্য ধরনের নির্বাচনের দায়ভার গ্রহণ করবেন, এটা কিন্তু আমি পত্রিকা পড়লাম। আচ্ছা, তো সেটাই যদি হয় তাহলে আমি এইখানে আমি এমন কোনো কিছু দেখছি না যেটা একটা পলিটিক্যাল বিশাল বিষয় হতে পারে। কারণ এইখানে সার্চ কমিটিটা কিভাবে হবে সেই কথাটা বলা হচ্ছে, যাতে সার্চ কমিটিটা বিকাম মোর ট্রান্সপারেন্ট এবং বিষয়টা যেন মোর ট্রান্সপারেন্ট হয়, যাতে কারো সন্দেহ না থাকে যে সার্চ কমিটির নামগুলো কোথা থেকে বললো, কীভাবে আনলো, কার কাছ থেকে আনলো। তো সার্চ কমিটিটা ট্রান্সপারেন্ট যাতে হয়, যাতে একটা নির্বাচন কমিশন, ওই যে বললাম যে সর্বসম্মতি না হলেও প্রায় সবার সম্মতির মধ্যে দিয়ে যদি হয়, তাহলে যেটা হবে টেকনিক্যালি ইলেকশন কমিশনটা মরালি একটা সাউন্ড স্টেজে থাকবে, তার পক্ষে কাজ করার সুবিধা হবে। আর যদি ইলেকশন কমিশন গঠন করার সাথে সাথে যদি এটা নিয়ে নানান ধরনের বিতর্ক শুরু হয়ে যায়, তাহলে হয় কি, আফটারঅল একটা ইনস্টিটিউশন চালাবে কিছু রক্ত মাংসের লোক, সেখানে একটা এক ধরনের কি বলবো, মানে মেন্টাল একটা বিষয় চলে আসে, আপসেট হওয়ার বিষয় চলে আসে, যে ওয়াই একটা বিশ্বস্ততার জায়গা আসে। কিছু সংখ্যক লোক মনে করবে ভালো মানুষ হলেও, কিছু সংখ্যক লোক মনে করবে ভাই এরা তো সরকারের লোক বা অকমুক লোক। কাজে ইলেকশন কমিশন প্রথমেই বিতর্কিত যদি হয়, তাহলে তার প্রতিটা কাজকে সন্দেহ করা হবে। হ্যাঁ, যেটাকে আপনার হচ্ছে যে সার্চ কমিটি করে যদি এভাবে ট্রান্সপারেন্ট করে আপনি এটাকে ইলেকশন কমিশন গঠন করুন, সেই ইলেকশন কমিশন রাইট ফ্রম দ্য ডে ওয়ান একটা মরাল কারেজ নিয়ে কিন্তু কাজ করতে পারবে, যে তার গঠন প্রক্রিয়াটা অ্যাকসেপ্টেবল বাই এভরিবডি। পরবর্তী পর্যায়ে যা হবে, সেই ইলেকশন কমিশনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে সাপোর্ট দিয়ে আরো আপনার আরো 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 ট্রান্সপারেন্ট করা যেতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডকে আপনি স্ট্রেট ওয়ে নেগেট করতে পারবেন না তখন। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যদি মিজান রহমান খানের কাছে যাই, যে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে আজ, 28শে ডিসেম্বর নির্বাচন। তো এরকম একটি নির্বাচন, এটা নিয়ে অনেক কথা আছে, অনেকে বলেছেন যে সরাসরি ভোটের কথা বলেছেন বিরোধী দল থেকে, কিন্তু আমাদের কথা হলো যে এই জেলা পরিষদ নির্বাচনের পর ক্ষমতা নিয়ে কোনো ভারসাম্য হারাবে কিনা। একটা ডিস্ট্রিক্টে এমপি আছে, ডিসি আছে, তারপরে এসপি আছে, এরকম আবার জেলা পরিষদ চেয়ারম্যান, আপনি কি মনে করছেন? দেখুন, জেলা পরিষদের নির্বাচন আমাদের বহু দিনের বকেয়া নির্বাচন। আমরা বহু বছর এটার জন্য অপেক্ষা করেছি। তারপর সেই অপেক্ষা শেষে আমরা প্রশাসক পেয়েছি, যাদের ব্যাপকভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকা লোকদেরই তা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্থান ঘটেছে। এবং সেই সিদ্ধান্ত ছিল
আমরা যে ত্রয়োদশ সংশোধনী আমরা বাতিল করলাম, সুপ্রিম কোর্ট কিন্তু যে নীতির উপরে দাঁড়ালেন যে নির্বাচিত অফিসে জনপ্রতিনিধিদের যে অফিস, তার কোনো টায়ারই একদিনের জন্য, 90 দিন অনেক লম্বা সময়, একদিনের জন্য অনির্বাচিত লোকদেরকে রাখা যাবে না। এটাই কনস্টিটিউশনাল স্কিম এবং এটা ঠিক। আমাদের লোকাল গভর্নমেন্ট 59 এবং 60 অনুচ্ছেদ আপনি যদি দেখেন, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা, আপনি যদি 11 সঙ্গে মিলিয়ে পড়েন তাহলে আপনি দেখবেন যে সেখানে যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন, এই মেসেজটাই দেয়া। এবং সেটা ফার্দার যখন আমরা আপনার 1990 সালের পরিবর্তনের পরে একটা বিখ্যাত মামলা হয়েছিল, কুদরতি ইলাহি পনির সোনারগাঁয়ের উপজেলার চেয়ারম্যান ছিলেন, তিনি বাদী হয়ে মামলাটা করেছিলেন। সেই মামলায় কিন্তু অনধিক 6 মাস সময়ের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে দিয়ে এটা রান করানোর একটা সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিলেন। এবং আমরা খুব দুঃখের সঙ্গে দেখেছি যে দুই প্রধান দল তারা একটা দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্টের কাছ থেকে সময় নিয়েছে যে এটা আমরা পরে করছি। এটা করতে করতে তারা এক সময় কিন্তু আমরা হারিয়ে গেল, তারা এটা ক্ষান্ত দিলেন, মনে হয় মানে এটা ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তারপরে হচ্ছে যে আজকের এই প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের যে সরাসরি ভোটের বিধান, সেখানে আজকের আমরা দেখছি, আমি সংবিধানের ডিপার্চার দেখছি, সুপ্রিম কোর্টের রায়ের ডিপার্চার দেখছি, যে আজকের একটা নির্বাচক মণ্ডলী, ইলেকটোরাল কলেজ দিয়ে তারা এই নির্বাচনটাকে করতে যাচ্ছে। সুতরাং এটা কতটা সংবিধান এবং সুপ্রিম কোর্টের সেই রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। জি স্যার, যদি একেবারেই শেষ কথা একটু বলেন। না, শেষ কথা হচ্ছে যে জেলা পরিষদের নির্বাচন যেভাবে হচ্ছে বা আইন যেভাবে করা হয়েছে, সেখানে আমি যেটা দেখি সেটা আমি দেখি যে একটি দেশে দুই ধরনের, দুই পদ্ধতিতে। তার মানে জেলা পরিষদে যারা নির্বাচিত হচ্ছেন তারা তা জনসম্পৃক্ত হচ্ছেন না। আর যদি ইনডাইরেক্ট জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত না, জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হলো একটা ইনডাইরেক্ট ইলেকশন, যেখানে আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এবং ডাইরেক্ট ইলেকশনের কথা বলছি। কাজে এটা মানে কতখানি এটা হওয়ার পরে এটা নিয়ে কতখানি কত সম্মত হবে, কত কথাবার্তা হবে, সেটা একটা দেখবার বিষয়। কারণ আপনি সব টায়ারেই কিন্তু আপনি সরাসরি নির্বাচনটা হচ্ছে, সব টায়ারেই। এমনকি ভাইস প্রেসিডেন্ট অফ উপজেলা, ভাইস চেয়ারম্যান অফ উপজেলার মহিলা, তারও কিন্তু সরাসরি হচ্ছে। তো সেখানে এটা একটা আমার কাছে মনে হয় যেন হঠাৎ করেই একটা মানে কি বলে ছন্দে পতনের মতো। তো এটা আমি জানি না, এটা একটা ইলেকশন হওয়ার পরে এটা নিয়ে কতখানি কথাবার্তা হয়, এটা নিয়ে লিগ্যাল সাইডটা কি আছে, এটা দেখার বিষয়। তবে ইলেকশন হচ্ছে, এক ধরনের নির্বাচিত হবে। ক্ষমতার ভারসাম্য দেখুন এটা কিভাবে, ক্ষমতার ভারসাম্য কিন্তু যেটা আপনি যেটা ইঙ্গিত করছেন, সেই ক্ষমতার ভারসাম্য জেলা পরিষদের সাথে ব্যুরোক্রেসিদের ভারসাম্য হবে না এটা আমি বলবো না, নিজেদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সমস্যা হবে। কারণ যখন একটা জেলা পরিষদ থাকবে, জেলা পরিষদের চেয়ারম্যান যেভাবেই নির্বাচিত থাকবে, ওদের ইলেকট্রাল কলেজ অর ডাইরেক্ট, সেখানে আবার একজন সংসদ সদস্য থাকবেন, সেইখানে একটা ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে পড়তে পারে। এবং সেটাও তো ত্রিমুখী দ্বন্দ্ব হতে পারে, দ্বিমুখী দ্বন্দ্ব হতে পারে। সেটা নিরসন করতে হলে আপনাকে একদম কম্পার্টমেন্টাল করতে হবে যে হোয়াট ইজ দ্য রোল অফ এমপি, মেম্বার পার্লামেন্টের রোলটাকে যদি আপনি সেগ্রিগেট করে দেন, এবং এই টায়ারের লোকাল পরিষদের যে টায়ারের কাজ, সেটাকে যদি আপনি আলাদা করে দেন, তাহলে হয়তো সেখানে দ্বন্দ্ব হবে। কিন্তু দ্বন্দ্বটা এখন আর পারছি না স্যার, একদম সময় শেষ। তো সেই প্রশ্নটা আমি শুধু একটুখানি বলি যে সেই প্রশ্নটা খুবই গৌণ এই কারণে, ওই দ্বন্দ্বের জায়গাটা, কারণ কনস্টিটিউশন যে স্কিম বা যে ভাবনাতে এটা করা হয়েছিল যে আমরা তো ইউনিটারি স্টেট করলাম, ফেডারেল করতে পারলাম না, সুতরাং সংবিধান প্রণেতারা ভাবলেন যে
আমরা কিছু ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করব। সুতরাং সেটা যেহেতু হয়নি, সেই ক্ষমতা ডিসেন্ট্রালাইজ যথেষ্ট বাকি রয়ে গেছে। আজকে যে ন্যাশনাল ইলেকশনে যে এত হিট জেনারেট হচ্ছে, আজকে যে এত 9 পৃষ্ঠা বেগম খালেদা যে এটা নিয়ে করছে, আর জেলা পরিষদ নিয়ে আধা সেন্টেন্সের একটা বিবৃতিও তার নেই, সেটা প্রমাণ করে যে ক্ষমতাটা আমাদের রিস্ট্রাকচার করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে। বঙ্গবন্ধু যে ইউনিটারি সিস্টেমের মধ্যে প্রবেশ না করে যে গভর্নর নিয়োগ করে যে ব্যবস্থাটার কথাও ভেবেছিলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছিল তার লক্ষ্য। আমি তো আওয়ামী লীগের কাছে এই আহ্বান জানাবো যে আপনারা বঙ্গবন্ধুর নীতির বাস্তবায়ন করতে চান, তাহলে সেই গভর্নরকে দিয়ে বঙ্গবন্ধু যেটা ভেবেছিলেন আপনারা সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণটা করে দেখান। ধন্যবাদ। আমাদের হাতে একদমই সময় নেই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।